হ্যালো, গৌরব সরকার কে আসো? গৌরব সরকার, হ্যালো। জি স্যার, আদব স্যার। তোমার মিসিং আছে কয়টা? জি স্যার। ক্লাস মিসিং আছে কয়টা? স্যার আমার তো মনে হচ্ছে 3টার মতো আছে, তো সবগুলো ডাউনলোড দেওয়া হয়নি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তারপর হচ্ছে রোল নাম্বার 28। 35 কে আসো? 35, 35, 52। Yes, sir, 52. 52 তুমি গত ক্লাসে প্রেজেন্ট ছিলা? না, স্যার। ওকে, ধন্যবাদ। তারপর 41, 41, 62, 62। তারপরে 71, 78 আর 79, 87, 90, স্যার 90। 90। তো জি স্যার। মাঝখানে অ্যাবসেন্স কতদিন? হ্যাঁ স্যার, আমার ওই জিমেল অ্যাড্রেসটা মানে আমি হারিয়ে ফেলছিলাম, তো মাঝখানে ওটা আবার রিকভার করে নিতে একটু সময় লেগেছে। ওকে, ঠিক আছে। ওকে, কতজন আছে? 66 জন। বলো তাহলে গতদিন কি পড়ছিলাম, কেউ একজন বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা গতদিন পড়েছিলাম ক্লাসিফিকেশন অফ সলিডিফিকেশন প্রসেস, তারপর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কাস্টিং, ওভারভিউ অফ কাস্টিং টেকনোলজি, আর স্যার ওপেন মোল্ড আর ক্লোজ মোল্ড কাস্টিং কোর্স। এখন ওপেন মোল্ড কাস্টিং আর ক্লোজ মোল্ড কাস্টিং। ওপেন মোল্ড কাস্টিং এর সবার তো ক্লিয়ার না? জি জি, স্যার। তাহলে আমরা ক্লোজ ক্লোজ মোল্ড মোল্ডটা কাস্টিং। বাকি আছে। হ্যাঁ, ক্লোজ মোল্ডটা বাকি আছে। ক্লোজ মোল্ডটা এই জায়গায় মানে কিছু টার্মস বাকি আছে, সেই টার্ম গুলো দেখাতে বাকি ছিল কতদিন, ওগুলো তো আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? জি অ্যাটেন্ডেন্স স্যার। আমাদের 70-71 জন আছে। দেখো ক্লোজ মোল্ড কোন সময় ক্লোজ মোল্ড কাজে লাগে এটা তো তোমাদের ক্লিয়ার, এটা তো আসলে আজকে আর বলার দরকার নেই, ঠিক আছে? এখন দেখো ক্লোজ মোল্ডের ক্ষেত্রে কিছু টার্মস আছে, সেই টার্মস গুলো দেখো। ক্লোজ মোল্ডের ক্ষেত্রে যে দুইটা পার্ট থাকে, আপার পার্ট আর লোয়ার পার্ট, ঠিক আছে? মনে আছে আপার পার্ট আর লোয়ার পার্ট? গতদিন বুঝাইছিলাম জি, স্যার। জি স্যার। জি, স্যার। আপার পার্ট। এখন গতদিন আপার পার্ট দিয়ে বুঝাইছিলাম, আজকে থেকে ওই আপার পার্ট যেটা বলা হবে, সেই আপার পার্টের নাম হচ্ছে কোপ, COPE। দেখো আমি ডাইন সাইড থেকে এক এক করে বোঝাই, কোরটা একটু পরে বোঝাই। আর এই মোল্ডের ক্ষেত্রে টোটাল যে দুইটা পার্ট, একটা হচ্ছে আপার পার্ট, আছে লোয়ার পার্ট। আপার পার্টের নাম হচ্ছে কোপ। কোপ বললে মানে বুঝতে হবে তোমাদের, এটা হচ্ছে আপার পার্ট, ঠিক আছে? কোপ। আর নিচের যে পার্ট, লোয়ার পার্টের নাম হচ্ছে ড্র্যাগ, DRAG, ঠিক আছে? এখন দেখো তারপরে যে জিনিসটা আছে পার্টিং লাইন। পার্টিং লাইন হচ্ছে, দেখবা যে কোনো খেলনা জিনিস, তোমার যে কোনো জিনিস কেন্দ্র না কোনো মাছ মাছ বরাবর একটা জয়েনিং লাইন দেখা যায়, লাইন দেখা যায় না? জি, স্যার, একটা লাইন দেখা যায়। লাইন দেখা যায়। এখন দেখো এই পার্টিং লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো দেখো দুই সাইডে এই আপার পার্ট এবং লোয়ার পার্টের যদি তোমার এই প্রোডাক্টটা সিমেট্রিক্যালি যদি না থাকে, তাহলে এটা কাজটা করা খুব টাফ হয়। স্ট্রাকচারটা মানে এখানে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা অত কঠিন হবে না, কিন্তু মানে মাঝ বরাবর যদি সিমেট্রিক্যালি দুই ভাগে সমান ভাগে ভাগ না হয়, তখন প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস ফেস করা লাগে আর কি, ঠিক আছে? তাহলে পার্টিং লাইনটা হচ্ছে কি, প্রোডাক্টের মাঝ বরাবর একেবারে সমান দুই ভাগে ভাগ করলে যে লাইন বরাবর থাকে সিমেট্রিক্যাল, মানে ওই যে বরাবর ভাগ করলে একেবারে দুই সাইডে সমান অংশ পরিমাণ থাকবে, সেটা হচ্ছে সিমেট্রিক লাইন। এবং মোল্ডিং এর ক্ষেত্রে এই যে লাইনটা ওই লাইনকে ফলো করে, সেই লাইনের নাম হচ্ছে পার্টিং লাইন। ক্লিয়ার? হ্যালো? জি স্যার।
তাহলে এই কোপ ড্র্যাগ আর পার্টিং লাইন এটা কিন্তু পরে ডিটেইলস আরো বিস্তারিত ডিটেইলস আছে সেখানে আরো পড়বা, কিন্তু আগে থেকে একটু নামের এগেনস্ট জানা আর কি। স্যার তারপরে দেখো, বলো। স্যার স্যার পার্কিং লাইনটা একটু আবার একটু বুঝিয়ে দিন। পার্টিং লাইনটা হচ্ছে কি, যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্টকে একবার মাঝ বরাবর কাটলে, যে বরাবর কাটলে একেবারে দুইটা প্রোডাক্ট সমান ভাগে ভাগ হয় আর কি। সেই লাইনটার নাম হচ্ছে পার্টিং লাইন, ঠিক আছে? মানে পার্টিং লাইন পার্টিশন করা আর কি। এখন মোল্ডের ক্ষেত্রে যে লাইন বরাবর যে লাইনটা ফলো করলে ওই প্রোডাক্টটা দুই ভাগে ভাগ হবে, সেই লাইনের নাম হচ্ছে পার্টিং লাইন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি এখন। তাহলে কোপ পার্টিং লাইন ডিরেক্ট গেল। এখন পরবর্তীতে যে অপশনটা আছে কোর। এখন দেখো, মোল্ড মোল্ড সবসময় তোমাকে আউটার অ্যাপিয়ারেন্স দেয়। মোল্ডের যে ক্যাভিটিটা থাকে বা এই যে কোপ এবং ড্র্যাগ, এই কোপ এবং ড্র্যাগ তোমাকে দিবে আউটার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? আউটার অ্যাপিয়ারেন্স বলতে আউটার সাইডে কেন, দেখো এই ড্র্যাগ দিবে তোমার নিচের এই শেপটা দিবে, ঠিক আছে? কোপ দিবে কোন শেপ, এই শেপটা দিবে, যে শেপ তুমি কার্সরকে দেখতে পাচ্ছ, জি স্যার। এই কোপ দিবে এই অংশটুকু। এখন দেখো এই যে ভিতরে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু কিন্তু এই জায়গায় কিন্তু কোনো মেটাল নেই। মেটাল আছে? না স্যার। মেটাল নাই। এখন মেটাল যদি না থাকে, তাহলে এই মেটালটা যখন সলিডিফিকেশন হবে কিছু টাইম দেওয়ার পর, তখন এই প্রোডাক্টের ক্ষেত্রে এই মাঝখানের অংশটুকু কি ফাঁকা থাকবে নাকি মেটাল থাকবে ওই জায়গায়? ফাঁকা থাকার তো ফাঁকা কথা। থাকবে স্যার। ফাঁকা থাকবে। তাহলে কি এই ভিতরে যদি এই জায়গায় ফাঁকা থাকে, তাহলে কি ওইটার নাম কি ইন্টারনাল সারফেস না? মানে প্রোডাক্টের ভিতরে সারফেস তো এটা নাকি? জি স্যার। তাহলে এই কোরের কাজ হলো যে জিনিসটা আমরা ইউজ করে যে কোনো প্রোডাক্টের ইন্টারনাল সারফেস ক্রিয়েট করতে পারি, সেই জিনিসটার নাম হচ্ছে কোর, CORE, ঠিক আছে? জি স্যার। এখন এই কোরের কিছু কিছু বৈশিষ্ট্য লাগবে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের এখন দরকার নেই, বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে আছে। কোরটা কি শুধু এটা মনে রাখো। তারপরে এই ফার্স্টে আসে রাইজার। না, রাইজারটা পরে দেখায়। দেখো এই প্রথমে দেখো এই নিচে যে টার্মটা আছে বাম সাইডে দেখতে পাচ্ছ, জি স্যার। এটা হচ্ছে মোল্ড, মানে টোটালটা হচ্ছে মোল্ড, ঠিক আছে? আর মোল্ড, তারপরে ফ্লাক্স। ফ্লাক্স কোনটা দেখো, ফ্লাক্স নরমালি আমরা কি হিসাবে ইউজ করি, গরম পানি রাখার জন্য ইউজ করি না ফ্লাক্স? জি স্যার। ফ্লাক্স। এখন দেখো টোটাল এই মোল্ডটা যে পাত্রে থাকবে বা যে স্ট্রাকচারের ভিতরে থাকবে সেটার নাম হচ্ছে মানে ফ্লাক্স। এটা মোল্ডের মানে তোমার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য ইউজ করা হয় ফ্লাক্স, ঠিক আছে? হ্যালো? জি স্যার। তারপরে যেটা আছে দেখো রানার। রানার কি, নরমালি আমরা এই যে রানারের কাজ কি, ডাক করা আমরা পড়ছি না, ওই যে সিটি বিলি করা, তাদের কি বলতো আগে? এখন তো সিটি নাই, তোমরা সিটি পাও না মনে হয় না? ডাকঘর করা স্যার। ডাক করা। এখন এখন তো সিটির প্রচলনটা এখন নাই আসলে, তোমরা আসলে লিখছো কিনা জানি না। আগে যে হলুদ খামের ভিতরে দিকে যে সিটি দেওয়া হয়তো আর কি, 2.5 টাকা নিত খাম, এখন তো ওই জিনিসটা এখন আর নাই। দেখো রানার কি, যে পথ দিয়ে বা যে ওয়ে দিয়ে তোমার মোল্টেন মেটালটা অ্যাকচুয়াল যে অ্যাকচুয়াল ক্যাভিটির ভিতরে প্রবেশ করবে, সেই পথটা হচ্ছে রানার বা প্যাসেজ ওয়ে বলে। রানার বা প্যাসেজ ওয়ে বললেও হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে দেখো, তারপরে যে জিনিসটা আছে ডাউন স্পুর। ডাউন স্পুর মানে একই জিনিস, যে ক্যাপ নরমালি আমরা তেল বা কোনো লিকুইড জাতীয় জিনিস কিনতে গেলে একটা কাপ ইউজ করে না? জি স্যার। এই কাপটা হলো আর কি ডাউন স্পুর, মানে ওই উপরেরটা পিওরিং ক্যাপ, মানে এই ওপেনিংটার নাম হচ্ছে পিওরিং ক্যাপ, আর নিচে যে অংশটা থাকে তার ডাউন স্পুর বলে। তারপরে তোমাদের গতদিনই প্রশ্ন করেছিল একজন, এই যে রাইজার। এখন তোমাদের আসলে কারো আইডিয়া থাকার কথা না, তারপর বলো তো এই এই যে আয়তক্ষেত্র আকৃতির এই যে জায়গাটা আছে রাইজারের নাম, এর ফাংশনটা কি হইতে পারে যদি কেউ অনুমান করে বলতে পারো, বলো, সমস্যা নেই। স্যার ফাংশন বলতে স্যার কি বুঝাইতে চাইছেন স্যার? মানে এই রাইজারটা মানে কি, আমাদের মেন প্রোডাক্ট কিন্তু কোনটা, মেন প্রোডাক্ট কিন্তু এই বোতল পটের মতো যেটা দেখা যাচ্ছে না, জি এটা স্যার। কিন্তু মেন প্রোডাক্ট। এটা কিন্তু আমাদের মেন প্রোডাক্টের কোনো অংশ না। তাহলে এটা কি হইতে পারে, কারো আইডিয়া বলো, বলো, সমস্যা নাই। কোয়েশ্চেনটা এখনো বুঝিনি ভালো করে। কোশ্চেনটাই বোঝো নাই। এখন দেখো এই জায়গায় এই মোল্ডের পরে প্রোডাক্ট, ফাইনাল যে প্রোডাক্টটা পাবো, আমাদের ফাইনাল প্রোডাক্ট কোনটুকু এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ফাইনাল প্রোডাক্ট কি, এই এই যে শেপ আকৃতি যেটা দেখা যাচ্ছে এটা না, এই পর্যন্ত? স্যার
বলো। এক্সট্রা যেগুলো বেঁচে থাকবে, মানে যেগুলো ধরেন আপনার আকারটা নেওয়ার পর যেসব লিকুইড গুলো থাকবে সেগুলো ওখানে গিয়ে থাকবে। হ্যাঁ, ওখানে গিয়ে থাকবে। তোমার কোশ্চেন ঠিক আছে, ও একটা ফাংশন, কিন্তু মেন এই যে রাইজারটা মেন রাখার মেন কারণ যেটা হলো সেটা হলো, দেখো নর্মালি যখন আমরা লিকুইডটা, সবাই তো খেয়াল করো, লিকুইডটার ভিতরে দিব ক্যাভিটির ভিতর, ক্যাভিটি এইটা তখন টাইম নিয়ে সলিডিফিকেশন হবে। জি স্যার। সলিডিফিকেশন স্যার ওটা হচ্ছে স্যার, যদি সলিড হয়ে যায় তখন কিছুটা পোর্শন কমে আসবে, তখন ওই রাইজার থেকে আবার কিছুটা মেটাল ওইখানে যাবে, সে এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওইটা এটাই রাইট। এটা হলো, সবাই এই যেটা বলছো সবাই বুঝতে পারছো? না স্যার, বুঝি নাই। দেখো এই প্রোডাক্টে যখন না মোল্টেন মেটালটা দেওয়া হবে, নর্মালি কেন গলিত পদার্থ যখন সলিডিফাইড হয় বা সলিডিফিকেশন হয়, তখন আয়তন কিন্তু একটু কমে যায় না যখন শক্ত হয়? জি স্যার, তখন কিছুটা পুরুত্ব কমে আসে। পুরুত্ব কমে আসে। এখন জি স্যার। এই সলিডিফিকেশন, এই যে ইনস্ট্যান্ট যে ঘাটতিটুকু থাকবে বা ইনস্ট্যান্ট শ্রিঙ্কেজ যে পার্সেন্টটুকু হবে, সেই পার্সেন্ট পরিমাণ এই জায়গায় ম্যাটেরিয়াল প্রোভাইড করার জন্য এই রাইজার থেকে সেই অংশটুকু আসবে পরে। জি স্যার, প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার ক্রিয়েট করতে অটোমেটিক তোমার যদি, এটা জি কিন্তু স্যার। দেখো মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু অটোমেটিক সেই ভিতরের দিকে প্রবাহিত হবে, তাই না? জি স্যার। এই রাইজারটা কিন্তু নিচের এই এই কেউ যদি ডিজাইন করে যে আমি এই জায়গায় তো উপরে আছে, আমি নিচে এটা আগায় নিচে দিই, তাহলে মানে ঠিক হবে? নিচে দিলে কিন্তু ঠিক হবে না, কারণ নিচে দিলে এই প্রোডাক্ট কিন্তু যখন কখনো তোমার অভিকর্ষ মধ্যাকর্ষণ বলের বিপরীতে যায়, এর ভিতরে কিন্তু যাবে না, যাবে? না স্যার, যাবে না। ডাউন স্পার থেকে তো স্যার যাইতো না, যে রাইজার না থাকলে। হ্যাঁ স্যার রাইজার না থাকলে ডাউন স্পার দিয়ে তো স্যার যাইতো না। ডাউন স্পেস দিয়ে যায় তো, এখন এই যাবে কি যাবে না এটা ডিপেন্ড করার জন্য পরবর্তীতে অনেক টার্ম আছে, ফ্লুইডিটি বলে। ফ্লুইডিটি একটা টার্ম আছে, সেটা ব্যাখ্যাটা এখন দরকার নাই, ব্যাখ্যাটা পরবর্তীতে আছে, পরে ব্যাখ্যা দিয়ে দিব ফ্লুইডিটি, ঠিক আছে? বুঝতে পারছো? মেটালে, মোল্টেড মেটালে পরিপূর্ণ রাখতে হবে, তখন যদি আপনার আবার ওয়েস্টেজ হতে হবে অনেক মেটাল। না, এটা ওয়েস্টেজ, ধরো এই প্রোডাক্টের সাথে ওয়েস্টেজ এই পুরাটাই তো এই প্রোডাক্টের সাথে লেগে বেরোয় আসবে, ঠিক আছে? বিশেষ করে এই জায়গাতে কাটিং অপারেশন, তোমাদের পার্টিং অপারেশন করাছিলাম না? জি স্যার। অন্যান্য পার্টিং অপারেশন তোমরা করতে কথা যে ওই ওই ল্যাব তো হয়েছে, একটা দুটো হয়েছে না তোমাদের ল্যাব? ওয়ার্কশপের ল্যাব হয়েছে। ওয়ার্কশপের পার্টিং অপারেশন ছিল না, আলাদা করার জন্য, ডিভাইড করার জন্য, মানে যেগুলো চাকু টাইপের যে যে ইনস্ট্রুমেন্ট ছিল না একটা? না স্যার, এটা হয় না স্যার। এখনো হয় নাই স্যার। ওকে, তাহলে থাক পরে মানে। তারপর দেখো এই যখন এই প্রোডাক্টটা বেরিয়ে আসবে, তখন এই জায়গা থেকে কাটিং অপারেশন করা লাগে বা পার্টিং করা লাগে, পার্ট আলাদা করে তোমার ডিজায়ার্ড প্রোডাক্টটা নিয়ে নেবা। আর এই যেগুলো থাকবে ওয়েস্টে, সেগুলো আবার তুমি মোল্টেন মেটালের ওই যে জায়গায় মোল্টেন মেটাল হবে সেই জায়গায় দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? এখন যেহেতু বললে যে ওয়েস্টেজ হবে, সেটাকে স্যার পরে আবার মেল করে ইউজ করা যাবে। হ্যাঁ মেল করে ইউজ করা যাবে, কিন্তু যদি তোমার ওয়েস্টেজ কমাইতে যাওয়ার ফলে তোমার মেন প্রোডাক্টটা হ্যাম্পার করে, আলটিমেটলি আমাদের লস, সেটাই তো পুরোপুরি লস, জি ঠিক স্যার, আছে? বুঝতে পারছি। এখন দেখো তারপরে যে জিনিসটা আছে, ওই যে সেই জিনিসগুলো দেখো এই জায়গায় লেখা আছে, ওই ক্লোজ মোল্ড, ইন এ ক্লোজ মোল্ড এ প্যাসেজ কল্ড গেটিং সিস্টেম পারমিট দি মোল্টেন মেটাল, ঠিক আছে? এই আমি যেগুলো কথাগুলো বললাম, এই কথাগুলো সবগুলো এই জায়গায় কিন্তু লেখা আছে, ঠিক আছে? দেখো, ডিপেন্ডিং অন দি কাস্টিং মেথড এন্ড মেটাল ইউজড ফার্দার প্রসেসিং মে বি রিকোয়ার্ড। এই শেষের এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ তোমরা, ফার্দার প্রসেসিং মে বি রিকোয়ার্ড, দেখতে পাচ্ছ? জি স্যার। এখন এই ফার্দার প্রসেসিং মে বি রিকোয়ার্ড এর অর্থ হলো, তোমার এই জায়গা থেকে দেখো এই প্রোডাক্টের সাথে এই রানারও কিন্তু ওই প্রোডাক্টের সাথে বেরিয়ে আসবে এবং রাইজারটা বেরিয়ে আসবে। কারণ তোমার আলটিমেটলি তোমার যখন এই বস্তুটা ইউজ করবা বা ওয়ার্ক পিসটা ইউজ করবা বা জবটা ইউজ করবা, তখন কিন্তু এই অংশটুকু কেটে ফেলতে হবে, বা এই কেটে ফেলাটা কিন্তু একটা অপারেশন, তাই না? জি স্যার। জি স্যার। সেই জন্য ওই লাইনটা লেখা, ঠিক আছে? দেখো তারপরে তাহলে ওপেন মোল্ড আর ক্লোজ মোল্ড তো ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে যেটা আসবে যে এক্সপেন্ডেবল মোল্ড আর পার্মানেন্ট মোল্ড। এক্সপেন্ডেবল মোল্ড নাম থেকে কি বোঝায়, মানে এক্সপেন্ডেবল মোল্ড কাস্টিং আর পার্মানেন্ট মোল্ড কাস্টিং। এক্সপেন্ডেবল অর্থ কি? এক্সপ্যান্ড করা অর্থ কি? ব্যয় করা। ব্যয় করা। এখন এক্সপেন্ডেবল মোল্ড কাস্টিং অর্থ মানে একবার কাস্টিং অপারেশন করার পর বা কাস্টিং করার পর যে মোল্ডটা তোমাকে বাদ দিয়ে দিতে হয়, সেই মোল্ডের নাম হচ্ছে কি?
এক্সপান্ডেবল মোল্ড না? হ্যালো হ্যালো, জি স্যার। একজন একটু পড়ো তো, এক্সপান্ডেবল মোল্ড এই যে কি লেখা আছে একটু পড়ো, আমি বুঝাই দিচ্ছি পড়ো। Expandable mold casting. An expandable mold means that the mold in which the molten metal solidifies must be destroyed in order to remove the casting. These molds are made out of sand, plaster, or similar materials whose form is maintained by using binders of various kinds. Sand casting is the most prominent example of the expandable mold process. In sand casting, the liquid metal is poured into a mold made of sand. After the metal hardens, the mold must be sacrificed in order to recover the casting. তাহলে দেখো এই জায়গায় ওটা হলো এক্সপান্ডেবল মোল্ড। এখন এই যে আবার আগের ফিগারে আমরা যাই। এখন দেখো এই প্রোডাক্টটা তোমার মোল্টেড মেটেরিয়াল দেওয়া শেষ, সবকিছু দেওয়া শেষ। এখন এই প্রোডাক্টটা তোমাকে বের করতে হবে না? জি স্যার। এখন এই জায়গা থেকে যদি তুমি এই টোটাল ধরো এই ভিতরে বালু, এই যে ফোঁটা ফোঁটা যে দেখতে পাচ্ছ এটা ধরো বালু। এখন এই প্রোডাক্টটা বের করার জন্য তুমি মোল্ডটাকে ইনটেক রেখে বা মোল্ডটাকে মানে রক্ষিত রেখে তুমি এই প্রোডাক্টটাকে বের করা পসিবল? হুম, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, এখন শুনতে পারছি। আহ, আমার প্রশ্ন কি বুঝতে পারছো না? প্রশ্ন শুনতে পাও নাই? না না স্যার, স্যার, শুনতে তো কথা পাইনি। শুনতে পাই। শুনতে পাও নাই? দেখো এই জায়গায় এই যে প্রোডাক্টটা আমরা সলিডিফিকেশনের পর এই প্রোডাক্টটা বের করার জন্য কোনো ওয়ে কি আছে? স্যার আবার সাউন্ড চলে গেছে স্যার। ঠিক বলো, এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে আবার। জি স্যার। দেখো এই প্রোডাক্টটা যখন সলিডিফিকেশন হবে তখন এই প্রোডাক্টটা এই ক্ষেত্র থেকে বা এই এরিয়া থেকে বা এই ওয়ার্কিং এরিয়া থেকে বের করার জন্য কোনো রাস্তা কি আছে? না স্যার, নেই। রাস্তা নাই। এখন রাস্তা যদি না থাকে তাহলে কি এই প্রোডাক্টটাকে আমরা ইউজ করবো না? হ্যাঁ, করবো স্যার। ইউজ করবো। তাহলে কিসের বিনিময়ে আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবো? স্যার পুরো বোলটাকে স্যার নষ্ট করতে হবে। হ্যাঁ, পুরো মোল্ডটা নষ্ট করে দিতে হবে। আর তার অর্থ কি, এই জিনিসটা ওই যে বলা আছে এক্সপেন্ডেবল মোল্ড আর হচ্ছে পার্মানেন্ট মোল্ড, ঠিক আছে? তাহলে ফাইনাল প্রোডাক্টটা বের করার জন্য যে মোল্ডটা তোমাকে ডিস্ট্রয় করতে হয় সেই মোল্ড গুলোর এক ক্যাটাগরি, আর একটা হচ্ছে পার্মানেন্ট মোল্ড। পার্মানেন্ট আমি বোঝাই দিচ্ছি। তাহলে এক্সপেন্ডেবল কেন নাম হয়েছে এটা তো ক্লিয়ার। এক্সপেন্ডেবল মোল্ড মানে যে ফাইনাল প্রোডাক্টটা বের করার জন্য যে মোল্ডটাকে ডিস্ট্রয় করতে হয়, প্রত্যেকবার প্রোডাক্ট তৈরি করার পর পর প্রত্যেকবারই ভেঙে ফেলতে হয়, তার নাম হচ্ছে এক্সপেন্ডেবল মোল্ড, ঠিক আছে? জি স্যার। এখন দেখো আচ্ছা স্যার, ওখানে স্যার আমরা স্যার উপরের পার্টটা খুললেই তো স্যার হয়ে যাচ্ছে না, বাইর করে যেত না? হ্যাঁ উপরের পার্টটা যদি স্যার আলাদা করতাম তাহলে তো বাইর করে যেত না? হ্যাঁ, উপরে পার্টটা আলাদা করলে যাবে, সেই জিনিসটা আছে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো এই জায়গায় ফিগারটা একটু দেখো, এই জায়গায় যে নিচে একটা গিয়ারের মধ্যে দেখা যাচ্ছে না, দাঁত দাঁত দেখতে পাচ্ছ কাঠের? জি স্যার। জি স্যার। কাঠের দেখতে পাচ্ছ? এখন এই প্রোডাক্টটা ধরো এই যেভাবে আছে এইভাবে তোমার মোল্ডিং বা কাস্টিং করা হলো। কাস্টিং করা হলো, দেখো টপ সাইড টপ সাইড বা উপরের পাঁচশোটা একটু দেখো ডায়ামিটার কম আর নিচেরটা ডায়ামিটার বেশি না? জি স্যার। জি স্যার। ডায়ামিটার যদি বেশি, এখন এইটাই যদি তুমি এই প্রোডাক্ট ওই আমাদের এই যে আগে যে ফিগারটা দেখালাম ওই ফিগারের ভিতরে ইনসার্ট করা হয়, তখন তুমি যেটা বললা যে উপরের পার্টটা আলাদা করলে আমরা বের করতে পারবো। এখন এই জায়গায় যদি থাকে তাহলে কি উপরের পার্টটা আলাদা করলে আমরা বের করতে পারবো? না স্যার।
কেন পারবো না? কারণ হলো দেখো নিচের ডায়ামিটার বেশি স্যার। নিচেরটা ডায়ামিটার বেশি, কারণ উপরের দিকে যত আসতেছে তখন ডায়ামিটার কম, তখন এই প্রোডাক্টটা কিন্তু বের করা পসিবল না। ঠিক আছে, কারণ উপরে তো ডায়ামিটার স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেসটা কম, ভিতর নিচে ব্ল্যাঙ্ক স্পেসটা বেশি। ঠিক আছে, তাহলে এক্সপান্ডেবল মোল্ড কাস্টিং, এক্সপান্ডেবলটা এটা তো বুঝতে পারছো। জি স্যার। তারপরে দেখো এক্সপান্ডেবল, তারপর হচ্ছে পার্মানেন্ট মোল্ড কাস্টিং। পার্মানেন্ট মোল্ড কাস্টিং যেটা হলো, এখন একজন যেটা বলছিল তোমাদের ভিতর থেকে যে এই জায়গায় যদি উপরের পার্টটা মানে আহ, একবারে আমরা খুলে ফেলতে পারি তখন আমরা প্রোডাক্টটা পাবো। অবশ্য তোমার কথা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন যে মোল্ডের ক্ষেত্রে উপরের পার্ট মানে দুই পার্ট মানে ভালোভাবে খুলে ফেলা পসিবল, মানে দুইটা পার্ট আলাদা করে খোলা পসিবল, সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট মোল্ড কাস্টিং। এখন দেখো এই জায়গায় লেখা আছে, কই দেখো পার্মানেন্ট মোল্ড কাস্টিংটা মেইনলি করা হয় P20 মেটাল দ্বারা করা হয়। এই জায়গায় ওই জিনিসটা লেখা নাই। পার্মানেন্ট মোল্ডের ক্ষেত্রে যে ছাঁচটা তৈরি করা হবে তোমার মানে লোহা বা কাস্ট আয়রন বা অন্য আরো ম্যাটেরিয়াল গুলো দিয়ে, কিন্তু এক্সপেন্ডেবল মোল্ডটা তৈরি করা হয় মানে বালু দিয়ে। বালুর সাথে দেখো এটা একদম পড়ছিলাম এই যে বাইন্ডার্স হিসেবে তোমার এর সাথে পানি মিক্সার করতে হয়। আরো যে যে মিক্সার আছে, সেই মিক্সারের 4-5টা মিক্সার আছে, সেই মিক্সারটা তোমাদের ল্যাবে করানো হবে, এই জায়গায় লেখার দরকার নেই। পার্মানেন্ট মোল্ডের ক্ষেত্রে দেখো ওই এক্সপান্ডার মোল্ডের ক্ষেত্রে একটা প্রোডাক্ট তোমাকে বের করার জন্য কিন্তু ওই মোল্ডটা মানে ভেঙে ফেলতে হয়, কিন্তু পার্মানেন্ট মোল্ডের ক্ষেত্রে ওই একই মোল্ড তুমি বারবার বারবার কিন্তু ইউজ করতে পারবা। ঠিক আছে, হ্যালো। জি স্যার। স্যার এক্সপেন্ডেবল মোল্ডটা কি স্যার মেটালের তৈরি হতে পারে? হুম, মেটালের তৈরি, যেমন বললেন স্যার পার্মানেন্ট মোল্ড কাস্টিং, এটা হচ্ছে মেটালের তৈরি হবে। হ্যাঁ না, এক্সপান্ডেবল মোল্ডটা মেটালের তৈরি হলে তাহলে কি হবে? এটা তো এক্সপান্ডেবল পার্মানেন্ট মোল্ডেই তৈরি হবে। এক্সপান্ডেবল মোল্ড যখন মেটাল দিয়ে তৈরি হবে তখন সেটা তো পার্মানেন্ট, নাম তো পার্মানেন্ট হয়ে যাবে। জি জি স্যার। আর সব শেপ তুমি পুরোপুরি পার্মানেন্ট মোল্ডের মাধ্যমে করতে পারবা না। পার্মানেন্ট মোল্ডের মাধ্যমে করতে পারবে না কেন? দেখো যেসব মানে প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো শাখা প্রশাখা বা ইন্টিগ্রেট শেপ, এই জিনিসটা লেখা আছে দেখো এই জায়গায়। দেখো মোর ইন্টিগ্রেট কাস্টিং জিওমেট্রিস আর জেনারেলি পসিবল উইথ দি এক্সপান্ডেবল মোল্ড প্রসেস। নর্মালি দেখো এক বালুর ভিতরে তুমি যে দিক থেকে একটা যদি শাখা প্রশাখা বের করতে, সেটা কিন্তু পসিবল, পসিবল না? জি স্যার। পসিবল, কিন্তু যদি তোমার আহ, আর যে জিনিসগুলো খুব কম পরিমাণে প্রয়োজন, মানে ধরো আহ, অনেক মানে রিকোয়ারমেন্ট অনেক কম থাকে, সেগুলো তোমার এই যে এক্সপান্ডেবল মোল্ডে করা হয়, কারণ পার্মানেন্ট মোল্ড তৈরি করতেও তো একটা কস্টিং আছে, তাই না? ধরো কিন্তু নর্মালি যে স্যার বাকেট, বলো। জি স্যার, কিন্তু স্যার যদি আমরা একটা পার্মানেন্ট মোল্ডটা মানে কাস্টিং এর জন্য একটা মেটাল তৈরি করে ফেলি, ওটা দিয়ে তো আমরা বারবার মানে শ্বাস তৈরি করতে পারতেছি, সেক্ষেত্রে তো কষ্টটা কমে আসার কথা না? হ্যাঁ, কস্টটা কমে আসে, কিন্তু তোমার ওই প্রোডাক্ট কস্ট কমে আসবে, কিন্তু ওই প্রোডাক্টটা তোমার লাগে ধরো বছরে 5টা, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি পার্মানেন্ট মোল্ড তৈরি করে রেখে দিবা, আর তারপরে পরবর্তী বছর লাগতেও পারে নাও পারে। যেমন দেখো আমরা যে বাকেট ইউজ করি, বালতি বালতি বিগত 20 বছর যাবত চলতেছে, এখনো চলতেছে, সামনে আশা করা যায় এখনো অনেক বছর চলবে, তাই না? জি স্যার। চলবে, তাহলে কি আমার পার্মানেন্ট মোল্ডটা মানে কোনটা তৈরি করা বেটার? স্যার এক্সপেন্ডেবল মোল্ড কাস্টিং। না না, মানে যে প্রোডাক্ট গুলো সবসময় চলে এবং সামনেও চলবে এমন মনে হয়, সেই প্রোডাক্ট গুলো তোমার কি কোন মোল্ড বেটার? সেক্ষেত্রে স্যার পার্মানেন্ট মোল্ড কাস্টিংটা বেটার হবে। ঠিক আছে, পার্মানেন্ট মোল্ড কাস্টিংটা বেটার। তারপরে আমরা পরবর্তীতে কোনটা যাবো? এখন পর্যন্ত যে পর্যন্ত দেখানো, তোমরা কি বুঝতে পারছো নাকি? জি স্যার। এই অধ্যায়কে শেষ করে দিব? না স্যার, স্যার একদিনে শেষ করা দরকার। এক্সপেন্ডেবল আর স্যার পার্মানেন্ট আরেকবার বলে না দেবে? স্যার, হ্যাঁ, কি আরেকবার বলো। আজকে শেষ করে দিন না স্যার। আর এগুলো তো নতুন আমাদের জন্য একটু। বলো, কারো প্রশ্ন থাকলে বলো। স্যার বললাম স্যার এক্সপেন্ডেবল আর পার্মানেন্ট আছে, একটু আরেকবার বলে দেবে? তুমি কি এই পর্যন্ত কি বুঝছো সেটা একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা বলা লাগবে। বলো যেটা তোমার, যেটা তুমি যেটুকু বুঝতে পারছো ওটুকু বলো। স্যার
পার্মানেন্ট মোল্ড হচ্ছে যে স্যার যেটা শেপটা একবারে তৈরি করা থাকে সেটা হচ্ছে পার্মানেন্ট, আর এক্সপেন্ডেবল হচ্ছে যেটার মোল্ডটা বালি দিয়ে তৈরি করা হয়, মানে আবার এটা তৈরি করে আবার ভাঙা যায়, হুম এটা হচ্ছে এক্সপেন্ডেবল মোল্ড। আর না পার্মানেন্ট মোল্ড হচ্ছে যেটা সবসময় ব্যবহার করা লাগে, যেমন বালতি বা এরকম না না কিছু। তুমি তুমি বুঝছো, কিন্তু তুমি মানে আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে, তোমাকে আউটপুট থেকে ইনপুটের দিকে দিতে হবে না, তুমি ফলাফল থেকে ব্যাখ্যা করতেছো, কারণ ফলাফল এরকম না। আমার খেয়াল করো আবার, এক্সপান্ডেবল মোল্ড কেন দরকার, আগে কেন দরকার সেটা বুঝতে হবে। যখন তোমার ইন্টিগ্রেট শেপ থাকবে, যেটা তোমার বছরের রিকোয়ারমেন্ট অনেক কম, ঠিক আছে, বছরে একটা দুইটা পাঁচটা লাগতে পারে, বা আহ, ধরো তো তোমার এক রকমের রিকোয়ারমেন্ট দরকার বা শেপ দরকার, আমার আর এক রকমের শেপ দরকার, যেটার কোনো স্ট্যান্ডার্ড কোনো শেপ নাই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোনো সাইজ নাই, সেইগুলো তৈরি করার ক্ষেত্রে এক্সপান্ডেবল মোল্ড গুলো ইউজ করা হয়, ঠিক আছে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে বালু দিয়ে তৈরি করা হয় এক্সপান্ডেবল মোল্ড। আর পার্মানেন্ট মোল্ড কোনগুলো, যেগুলো তোমার প্রোডাক্টটা বের করার জন্য, ঠিক আছে, মোল্ডের কোনো ভাঙার প্রয়োজন হয় না, বা মোল্ড মোল্ডটা তোমার ভাঙার প্রয়োজন হয় না, অটোমেটিক প্রোডাক্টটা বের করা পসিবল। দেখো নর্মালি বাকেটের ক্ষেত্রে দেখো, বাকেটের যে উপরের সাইডটা কি, মানে ক্রস সেকশনাল উপরের সাইডে বেশি থাকে না? হ্যালো, জি স্যার। দাঁড়াও আমি একটু, বাকেটটা কি এরকম থাকে না? হ্যাঁ জি স্যার। স্যার। ঠিক আছে, বাকেটে দেখো ওপেনিংটা, এই ওপেনিংটা প্রথম ওই যে ওপেনিংটা থাকে, এই ওপেনিংটা কি থাকে, ওপেনিংটা দেখো, এই যে এই জায়গায় ক্রস সেকশন এরিয়া আর এই জায়গায় ক্রস সেকশন এরিয়া, এটা কি ভিন্ন ভিন্ন না? ভিন্ন ভিন্ন, হ্যাঁ ভিন্ন। এখন যদি তোমার একটা মোল্ড তৈরি করা, ধরো বাকেটের শেপ হবে এরকম, মোল্ডটা এরকম শেপ থাকে স্ফীত, এখন এর উপর দিয়ে তার চতুর্দিক থেকে যদি তোমার এর মানে উপর দিয়ে সারফেস দিয়ে যদি মোল্টেন মেটালটা দেওয়া হয়, মোল্টেন মেটাল দেওয়ার পর এই মোল্টেন মেটাল যখন সলিডিফাইড হবে, তখন এই মোল্টেন মেটালটা সরানো, এই যে ডান দিকে যদি তুমি টান দাও, তাহলে খুলে আসবে না? আসবে নাকি? স্যার বুঝতে পারি নাই। ধরো এইটা একটা শেপ, ঠিক আছে, একটা শেপ, এই শেপের চতুর্দিকে তুমি, চতুর্দিক না, যেহেতু বাকেট আমরা তৈরি করবো, তাহলে কি একদিকে ওপেনিং থাকতে হবে, তাই না? জি হ্যাঁ স্যার। তাহলে এই ধরো একদিকে ওপেনিং মানে সেই সাইডটা নাই, ধরো আমি ধরো ওটা একটু ডিলিট করে দিই, ইরেজার করে। দেখো এই এরিয়াটা নাই, এখন এই এর চতুর্দিকে যদি আমি মোল্টেন মেটালটা দিই, তারপরে সলিডিফিকেশনের টাইমটা দিই, সলিডিফিকেশনের টাইম দিলে তখন কি, ধরো ওটা আমি না খাই দেখাই দিই, দেখো এর উপরে ধরো চতুর্দিকে আমি এই যে মোল্টেন মেটাল দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এটা সলিডিফাইড হওয়ার পর এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যখন সলিডিফাইড হয়ে যাবে, তখন কি এর শেপটা এরকম হবে না? হবে, হ্যাঁ হবে। তারপর এই প্রোডাক্টটা আমি যদি এই ডান দিকে টান দিই, তাহলে আমি কি প্রোডাক্টটা বের করে আনতে পারবো? জি স্যার, পারবো স্যার। পারবো। এখন যদি দেখো, এখন এটা তাহলে পারবো, মানে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আমরা বের করতে পারবো, তাহলে এই জায়গায় কিন্তু মোল্ড আমার কিন্তু ভাঙার প্রয়োজন হচ্ছে না, হচ্ছে? না স্যার। হচ্ছে না। এখন দেখো, চিন্তা করো, এই যে ধরো এই লাইনটা, এখন এমন একটা স্ট্রাকচার তোমার তৈরি করা দরকার, যে স্ট্রাকচারের ক্ষেত্রে ধরো সাপোজ এরকম একটা লাইন, তারপরে একটু গ্যাপ আছে, গ্যাপ দিয়ে এই গ্যাপের এই জায়গায় একটা পিন আছে, পিন, ঠিক আছে, এবার তুমি মোল্টেন মেটাল দিলা, ওই এবার তুমি মোল্টেন মেটাল দেওয়ার পর এই মোল্টেন মেটাল ঢুকে গেল, এখন এই প্রোডাক্টটাকে বের করতে পারবা? না স্যার। এই প্রোডাক্টটা তাহলে বের করতে না গেলে স্যার। তোমার এই মোল্ডটা কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। স্যার ওই এটা তাহলে, পিনের পোর্শনটুকু ভাঙতে হবে স্যার। হ্যাঁ ওই পিনের পোর্শনটুকু খালি জাস্ট স্যার ভাঙতে হবে স্যার। হ্যাঁ, পিনের পোর্শনটুকু ভাঙলা, তাহলে পিনের পোর্শন ভেঙে ফেলার পর ওই প্রোডাক্টটাকে তাহলে আবার যদি তুমি আবার ওই না রকমের স্যার,
একই একটা প্রোডাক্ট তৈরি করতে যাও, তাহলে কি আবার ফিনের ওই জায়গায় ঠিক করতে হবে না? জি স্যার, এটা পুরোই ডিফল্ট হয়ে যাবে, আর ইউজ মানে তো পুরো করা যাবে না আবার। আবার ইউজ করা যাবে না, তাহলে কি এই পরবর্তীতে যেটার ক্ষেত্রে এই মোল্ডটা ভেঙে ফেলতে হবে সেটার মধ্যে এক্সপেন্ডেবল, আর যেটার ক্ষেত্রে তুমি এই মোল্ড না ভেঙে বারবার ইউজ করতে পারো সেটা হচ্ছে পার্মানেন্ট। ক্লিয়ার এখন? জি স্যার। কি হলো? জি স্যার, ক্লিয়ার। ওকে, এর ভিতরে কি কারোর কি কোনো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে এক্সপেন্ডেবল মোল্ড কাস্টিং এর মধ্যে যে বাইন্ডারটা বলছিলেন, মানে বাইন্ডারটার কাজ কি, মানে পানির পরিবর্তে ওইটা ব্যবহার করব? না না, পানিও থাকবে, বাইন্ডার্স তোমার ওই সিটাগুল বা আরো কেমিক্যাল আছে যেটা তোমার ওই যে নরমালি বালুতে পানি দিতে হবে, পানির সাথে ওই বাইন্ডার্স থাকে, সেই বাইন্ডার গুলো সিটাগুল হিসাবে ইউজ করা হয়, সিটাগুল গুলো দেওয়া হয় ওর সাথে একটা স্যার পার্সেন্ট। বলো। নর্মালি তো বাইন্ডারটা হচ্ছে স্যার কোনো কিছুকে হচ্ছে লিকুইড করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়, কিন্তু এই ক্ষেত্রে কি লিকুইডের জন্য ব্যবহার করা হয় নাকি এমনিতেই দিব? বাইন্ডারের কাজ লিকুইড করা মানে? হ্যাঁ স্যার, এটাই তো জানতাম। বাইন্ডার জি স্যার। বাইন্ডার মানে যে দুইটা পার্টকে বাইন্ড করবে সেটার নাম বাইন্ডার না? মানে স্যার এটা একটা লিকুইড পদার্থ না? হ্যাঁ, দাঁড়াও, কি হলো? এবার বলো। মানে স্যার বলতেছিলাম বাইন্ডারটা হচ্ছে লিকুইডে, মানে লিকুইড করার জন্য ব্যবহার করা হয় না নরমালি? বাইন্ডারটা না, আর তো আমার তো জানা মতে বাইন্ডারের কাজ হলো যেটা বাইন্ড করে। বাইন্ড মানে কি, বাঁধা না? না স্যার, ওই বাইন্ড তো স্যার এটা না, এটা হচ্ছে যে স্যার কোনো একটা মানে কোনো কিছুকে তরল করার জন্য ব্যবহার করা হয় আর কি, কোনো একটা শক্ত একটা পদার্থকে মনে করেন স্যার, ঘাড়ো একটা জিনিসকে যদি যদি আমরা যদি লিকুইড করতে চাই তাহলে হচ্ছে বাইন্ডার ব্যবহার করা হয়, কিন্তু এই ক্ষেত্রে কি এটা? একই স্পেলিং, আমার তো আসলে জানা নাই মনে হচ্ছে। মানে এই বাইন্ড একটা দুইটা জিনিস, এই গিট দেবে বাইন্ড, বাঁধা ইংরেজি কি তাহলে? বাইন্ড না? স্যার ওইটা তো বন্ড। হ্যাঁ, মানে এই বাইন্ডার কি স্যার ওই বাইন্ডার কিনা, মানে বুঝতেছি না আর কি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বাইন্ড মানেও তো বাধা। বাইন্ড মানে তো বই বাইন্ড করে, খাতা বাইন্ডিং এর মতো। খাতা বাইন্ডিং। হ্যাঁ স্যার। বাইন্ড মানে তো বাঁধা, আমি তো তাই জানি। তুমি আবার একটু চেক করে নিও, বাইন্ড মানে তো বাঁধা আমার। জি স্যার, ঠিক আছে স্যার, বাইন্ড কিন্তু মানে বাধা। বাইন্ড মানে বাঁধা, আর বাইন্ডার্স মানে যে যার মাধ্যমে বাঁধা হয়, মানে সংযুক্ত হয়, সেটার নাম বাইন্ডার্স। ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে। ওকে, সবাই তো এখন পর্যন্ত যেটুকু পড়ানো সেটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাইকে তোমরা আইডি দিছো? জি স্যার। জি স্যার, দিয়েছি। আইডি দিলে তোমরা এক এক করে তাহলে লিভ করতে পারো, সমস্যা নাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।